নীরবতার সঙ্গেই শ্রদ্ধা জানান বীর শহীদদের। এমন একটি পরিবার যারা এখনো শেখ হাসিনা কিংবা তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়তোবা নিয়মিতভাবেই একটি যোগাযোগের সূত্র অন্তত খুঁজে বেড়ান। কথা বাড়াই না, আমরা আজ স্টুডিওতে আমাদের রাজ্যের আজ যিনি শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, তার আপন ছোট কাকা, তিনি অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত, প্রাণধন বাবু তিনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন। প্রথমেই আপনাকে কৃতজ্ঞতা জানাই যে এত রাতে আপনি আমাদের সময় দিয়েছেন। আপনি বাংলাদেশ থেকে এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখার জন্য আজ শহরে এসেছেন, শহর আগরতলায়। এমন একটি রাজ্যে এসেছেন যে রাজ্যটির সঙ্গে মুক্তিযুদ্ধের নানাবিধ স্মৃতি জড়িয়ে, এবং আপনিও তা ভালোভাবে জানেন। কিন্তু একদম প্রথমেই জানতে চাইব, কাকা তো মানে তার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে কাকাই, মানে একেবারে ঘরের সদস্য। তিনি যখন দেখছেন কাছ থেকে যে ছোটবেলা থেকে বড় হওয়া বিপ্লব দেব তিনি আজ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ বাক্যগুলো পাঠ করছেন, আপনি অতিথি হিসেবে বসেছিলেন নিচে, হাজার হাজার মানুষ, দেশের প্রধানমন্ত্রী মঞ্চে, অন্যান্য কত কত অতিথিরা, সারাদিন ধরে আমাদের দর্শকরা সেসব দৃশ্য দেখেছেন। ওই সময়টা কেমন লাগছিল? একেবারে নির্দিষ্ট ওই সময়টাতে আপনি কি ভাবছিলেন, কি মনে হচ্ছিল? ওই নির্দিষ্ট সময়টাতে আমার থেকে এতই ভালো লাগছে যে আমার ভাতিজা আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে, শপথ গ্রহণ করছে, এবং প্রায় লক্ষাধিক লোক এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমিও বাংলাদেশ থেকে আসছি আমার এই ভাতিজার শুভ দিনটিকে উপলব্ধি করার জন্য। এসে দেখলাম, খুবই ভালো লাগলো। না মানে আপনি কি ভাবছিলেন সেটা একটু শুনতে চাই। মানে আপনি ভালো লাগছিল বা আপনি ভালো লাগছিল সেটাই বলছি আর কি, ভালো লাগছে। একটু স্মৃতির কথাগুলো, আপনি ওই সময়টাতে কি ভাবছিলেন? শুধু ভালো লাগা তো না, নিশ্চয়ই কোনো স্মৃতি তো আপনার মধ্যে। হ্যাঁ, স্মৃতিতে এইটুকু আসছে যে ফেলে আসা দিনগুলি, যে তাকে যে আমরা ছোটকালে যেটাকে মানে তার ভিতরে তার প্রতিভাগুলি দেখছি, যে সে কোনো এক সময় হয়তো মানে আমাদের বংশের একটা ভালো দিক সে নিতে পারবে এবং আমাকে দিতে পারবে, এটি আমরা জানতাম, বুঝতাম। আরেকটু ভেঙে যদি আপনার পরিবারে ঢোকার চেষ্টা করি, আপনি যদি সেই অধিকার দেন। আপনারা মোট 4 ভাই, মানে বিপ্লব দেব মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাবা এবং আপনারা আরো 3 জন, মোট 4 ভাই। আপনারা 4 ভাইয়ের মধ্যে আপনি তৃতীয়, অর্থাৎ আপনার ভীষণই কাছের বিপ্লব দেব, একেবারে সন্তান তুল্য বলা চলে। একদম ছোটবেলায় তিনি যখন তার মায়ের গর্ভে এলেন, তখন মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে আপনাদের দেশে। বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখছে প্রতিটি ক্ষণে ক্ষণে। তিনি তার মাকে, মানে তার মা বিপ্লব দেবকে পেটে নিয়েই ত্রিপুরাতে চলে আসছেন, আপনারা থেকে যাচ্ছেন বাংলাদেশের ওপারে, মাঝখানে একটি কাঁটা তার। এরকম একটি প্রেক্ষাপটে তার এই চলে আসা, এবং আপনার ভাইও ধীরে ধীরে, মানে আপনার বড় দাদা তিনিও ত্রিপুরায় চলে এলেন সেই সময়, 71-এর আশেপাশের একটি সময়ে। তখন কিরকম ছিল আপনাদের পারিবারিক অবস্থা? কি কি করতেন আপনারা? বা তার এই চলে আসা আপনাদের মধ্যে পারিবারিকভাবে কতটা দুঃখ তৈরি করেছিল, একটু বলবেন? আমরা তো তখন তো শুধু সে আসে নাই, আমরাও তো আসছি, আমরাও এখানে চলে আসছি। এলে আসার পরে তার যখন জন্ম হয় উদয়পুর হাসপাতালে, তখন আমি তার মাকে নিয়ে হাসপাতালে যাই। আচ্ছা, তখন বাবা ছিলেন না, মানে সঙ্গে ছিলেন না? সঙ্গে ছিলেন না, বাংলাদেশে ছিলেন না, ইয়েতেই ছিল, ভারতেই ছিলেন। আচ্ছা, কিন্তু উদয়পুরে ছিলেন না? উদয়পুরে ছিলেন, কিন্তু তখনকার সময় এমন একটা ছিল, আমার মা বাবা ছিল এখানে, যদিও সংগ্রাম সময় মা বাবা ছিল, তাকে সে লজ্জায়, আমার মনে হয় আর কি, সে তখন যায় নাই। আমাকে বলছে যে তুমি নিয়ে যাও, মানে হাসপাতাল। তখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে রাত্র 2টার সময় তার জন্ম হয়। আমি ততক্ষণ বারিন্দায় পায়চারা করতেছি, উদয়পুর হাসপাতাল, উদয়পুর হাসপাতালে পায়চারা করতেছি। 2টার দিকে একজন নার্স আমাকে দুষ্টামি করে বলতেছে যে আমাদেরকে পুরস্কার না দিলে আমি বলবো না যে কি হয়েছে। আমি বলছিলাম, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম ছেলে না মেয়ে, কয় না আমাকে পুরস্কার না দিলে আমি কিন্তু বলবো না ছেলে না মেয়ে। আমি বললাম ঠিক আছে, আপনাকে সেই ব্যবস্থা করা হবে, আপনি বলুন কি হয়েছে। তখন উনি বললো যে আপনার ভাতিজা হয়েছে। আচ্ছা, ভাতিজা যে হয়েছে, এই দুর্যোগের সময় কি করবে না, কি নাম রাখবেন? আমি তার নাম রাখবো আমি বিপ্লব। আপনি তার নাম রেখেছেন বিপ্লব? আমি তার নাম রাখছি বিপ্লব। সেটা কেন, বিপ্লব নামটা কেন রেখেছেন? বিপ্লব নাম রাখছি এই জন্য, আমি মানুষের ভাই বোন থাকে ঠিক আছে,
কিন্তু আমার বড় ভাই বউ, আমি তাকে মাতৃতুল্য স্নেহতে দেখতাম। আমি এই বিপ্লব এত দুর্যোগ পার করে সে হয়েছে, সে দুনিয়াতে আসছে অনেক কষ্ট করে, তার মা তো অনেক কষ্ট করছে। কারণ যখন আমরা যুদ্ধ লাগে তখন আমরা ওই দেশ থেকে আসতে তার মায়ের অনেক কষ্ট হয়েছে। কষ্ট করে আইসো সে সুসন্তান জন্ম দিতে পারছে। এটা একটি সন্তান আরেকটি দেশে দেশে আসছে কষ্ট, কারণ সে তো সহজভাবে আসা না, কোথাও দৌড় দিতে হয়েছে, কোথাও জলে ঝাঁপ দিতে হয়েছে। হ্যাঁ, কারণ তখন তার গাড়ি ঘোড়া প্রশ্ন না, গাড়ি ঘোড়া না, হাইটা হাইটে 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 আসতেছে। মনে করো কমপক্ষে 1-150 মাইল, 1-150 মাইল অতিক্রম করে তো আসতে। চাঁদপুর জেলার কচুয়ার মেঘদায়ের গ্রামে আপনাদের পারিবারিক বাড়ি, এখনো সেটা আছে? আচ্ছা, আমি একটু প্রসঙ্গ পাল্টাই, মানে সেই স্মৃতিচারণায় আবার যাব। কিন্তু আপনারা যখন বাংলাদেশে প্রথম জানলেন যে ভোট, বিপ্লবদেব প্রতিদিন প্রচারে নেমেছে, ত্রিপুরাতে নির্বাচন, তিনি রাজ্য সভাপতি, সেইখান থেকে একটু শুরু করি। তখন যোগাযোগ তো নিশ্চয়ই হতো আপনাদের সঙ্গে। কি বলতেন তিনি আপনাদের টেলিফোনে, বা আপনারা কি জানতে চাইতেন? আমি একটু কথা তাহলে ওইখান থেকে বলতে হয়। যখন নাকি 2017 সালের 2016 সালের অক্টোবর মাসে বাংলাদেশে আওয়ামী লীগের সম্মেলন হয়, তখন তাকে বিজেপি প্রেসিডেন্ট হিসাবে তাকে এই বাংলাদেশ সরকার তাকে নিমন্ত্রণ করে। আচ্ছা, এবং তিনি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সঙ্গে আরো অনেকে ছিলেন, পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা ছিলেন। তখন যাওয়ার পরে ওইখানে শেখ হাসিনার সাথে দেখা করছেন এবং উনি তাই ব্যক্ত করছে বিপ্লব যে আমার বাবার জন্মস্থান চাঁদপুর কচুয়া, আমি সেখানে যাব একটু দর্শন করতে। তখন শেখ হাসিনার মাধ্যমে সে একটা হেলিকপ্টারে কচুয়াতে আসে। কচুয়াতে যখন আসে, কচুয়ার তৎকালীন আমলে তখন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আচ্ছা, ওনার এলাকা। তারপরে বিজেপির প্রেসিডেন্ট আসতেছে, উনি কিন্তু কচুয়া আসতে নাই, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, কারণ তখন ওই মানে সম্মেলনের ব্যাপারে ব্যস্ত। কারণ সম্মেলন হয়ে গেলে তো আরো কিছু কাজ থাকে, এই জন্য উনি তখন ব্যস্ত ছিলেন। উনি হয়তো টেলিফোন করে দিয়েছেন, যার জন্য 2টা কলেজ, আমাদের প্রপার কলেজ আর একটা সাইডে একটা কলেজ, 2 কলেজের ছাত্র প্লাস আমাদের আওয়ামী লীগের লোকজন সদস্যরা তাকে সম্বর্ধনা দিল। খুব বিরাট একটা সম্বর্ধনা দিল, প্রায় 1000-500 লোক হয়ে গেছে। তারপরে শেষ পর্যন্ত আবার তাকে নিয়ে একটা মিটিং করছে। মিটিংটা প্রায় 3 ঘন্টা রানিং করছে তাকে প্রধান অতিথি করে। ওই মিটিং এ সে যে বক্তব্যগুলি রাখছিল বাংলাদেশ সম্বন্ধে এবং ভারত সম্বন্ধে, তখন আমাদের দেশের লোক, আমাদের কচুয়ার লোকেরা তার ভাষায় কথায় এত প্লিজড হয়েছে যে এই বয়সের ছেলে এইভাবে কথা বলতে পারে নাকি। তারপরে তিনি তো ভালো, মানে দারুণ বাংলা গড়গড় করে বলতে পারেন এমনটা নয়, তিনি তো একটু হিন্দি ঘেঁষা বাংলা না বললো, আমাদের ওইখানে একদম বাংলা বলছে, 100% বাঙালি বলছে। আচ্ছা, তারপরে থেকে মানে রাজনৈতিক তার করতে, ইলেকশন আসতেছে, ইলেকশন করতেছে, আমরা খোঁজখবর পাচ্ছি। আর এমন একটা অবস্থা হচ্ছে বিপ্লব যাওয়ার পরে, যেমন বাংলাদেশের অনেক মিডিয়া এই দেশে আসে, মিডিয়া হিসেবে আসে না, কিন্তু তারা শুধু বিপ্লব দেবের ইলেকশনের পজিশন বা সে কি করতেছে এইসব, বা তারা অসুস্থ হইলে ওইখান থেকে আবার একটু লাভ দিই যে ভোটের দিন তারিখ ঠিক হয়ে গেছে, 18 ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন, এবং বিপ্লবদেব তিনি গোটা রাজ্যের দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী আসছেন ত্রিপুরাতে, নানা মন্ত্রী নেতা তারা এসে বক্তৃতা করছেন, রোড শো হচ্ছে, ছবি ছাপছে কাগজে। আপনারা নিশ্চয়ই সেগুলো খবর পেয়েছেন বা দেখেছেন, টেলিভিশনেও দেখেছেন নিশ্চয়ই। এই সময়গুলোতে পারিবারিক ভাবে আপনারা কি বলতেন? হার জিত, বিপ্লব জিতবে কিনা, আপনাদের বিপ্লব ঘরের ছেলে জিতবে কিনা, কি কি আলোচনা হতো আপনাদের? এইভাবে আলোচনা হতো, যেমন অনেকের আত্মীয় স্বজন এখানে আছে, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেখতাম যে বিপ্লব দেবের অবস্থা কেমন। যেমন একজন আমার এক আত্মীয়, সে কলকাতা গেছে, মাদ্রাজ গেছে, মানে বাই রোডে গেছে আগরতলা হইয়া, যাওয়ার সময় সে দেখে গেছে যে সারা ত্রিপুরাতে মনে হয় দেখতেছে বিপ্লব দেবের ছবি এবং মানে তার প্রচারণা দেখে। যেমন সে গিয়ে আমার কাছে বললো যে শুধু বিপ্লব দেবের যে ছবি দেখলাম, আর তো কোনো দলের ছবি দেখি না, এই এত ছবি শুধু বিপ্লব দেব।
এয়ারপোর্ট পর্যন্ত, সে তো এয়ারপোর্ট হয়ে গেছে, মানে ইয়াতে গেছে, প্লেনে গেছে, বললো যে এয়ারপোর্ট পর্যন্ত দেখ, শুধু বিপ্লবের ফটোই দেখলাম। তারপরে নানান রকম, যেহেতু আমি আপনাকে সত্যিকার কথা, বাংলাদেশের হিন্দু তো অনেকই, মানে বাংলাদেশেরই লোক ভারতে এসে বাড়ি করছে থাকে, তখন তাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে জানে, তারা নিজেরই আমাদেরকে বুলিয়ে নিলে অনেকে বলতো, কি বলতো, হ্যাঁ, যে আপনার ভাতিজা তো খুব, মানে যারা আমাকে চিনে, কারণ যেহেতু আমার একটা পরিচয় আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিচয়, আমি কোচবিহার থানার সভাপতি, এইটার মাধ্যমে মোটামুটি আমাকে এলাকার লোকে চিনে, তারা আমাকে প্রায় বলতো যে আপনার ভাতিজা বেগা বোধ হয় চলে যায়, মানে ভালো পাস করবে। এবং ফলাফলের দিন আপনারা কি করলেন বাড়িতে? পুজো টুজো দেওয়া হয়েছিল আলাদা করে? ফলাফলের দিন যখন, যেমন আমি আপনাকে সত্যি বলি, ইলেকশনের দিনে আমি তাকে রাত্র 5:30টার সময় আমি তাকে প্রথম টেলিফোন করি, মানে ভোর 5:30। আপনাদের এখানে তখন বোধ 5টা বাজে, মানে 18 ফেব্রুয়ারি। তখন আমি জিজ্ঞাসা করলাম, তুই কি রে, মানে তখন হেলো কইছে, আমি তুই কি এখনো ঘুমা? কয় হ্যাঁ কাকু উঠতেছি। আমি বলি উঠতেছি মানে তোর আজ যে ইলেকশন, তুই এখনো ঘুমো? তোর ইলেকশন আমার ঘুম নাই নাকি? তোমার তো ঘুম থাকবে না, তুমি তো বাপ, তোমার ঘুম থাকবে না, তোমার ছেলে খেলতে নামছে, আমি যদি খেলাতে হার জিত আসছে তাহলে ঠিক আছে, কিন্তু তুমি তো চাও যে তোমার ছেলেটা খেলা জিতো নাকি? আমি বলি ঠিক আছে, উঠে তুই স্নান কর, স্নান টান করে একদম রেডি, কারণ 6টা তুই বেরিয়ে হয়ে যা। যাই হোক, উঠলো। এটাই হলো তার ইলেকশনের দিন আমার কর্ম। আপনাদের বাড়িতে কি হয়েছিল সেদিন? মানে পুজো অর্চনা? হ্যাঁ, পুজো অর্চনা আমার ওয়াইফে মানে ইয়া করলো যে আমার ছেলে ডাক্তার কাঞ্চন কুমার দেব, সে সিলেট ওসমান মেডিকেল কলেজে আছে, আমার বৌমাও ওইখানে আছে, একই হাসপাতালে দুজন আছে, দুজন এমবিবিএস ডাক্তার। তো তারা ওই কাঞ্চনা বললো তার মাকে টেলিফোন করে বললো যে তুমি বিপ্লব দার জন্য তুমি করো, এই পুজো ব্যবস্থা করো, পুজো করো, সকালবেলায় তুমি পূজাটা দিয়ে দাও। তখন তার মা পূজা দিল। অতিরিক্ত ভোট হলো, সবকিছু হলো, মাঝখানে 10-12 দিন সময় কাটলো, আমরা সবাই অপেক্ষা করলাম, আপনারা ফলাফল জানতে শুরু করলেন সকালবেলা থেকে, যে ধীরে 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 বিজেপি জিতে যাচ্ছে এবং বিপ্লব দেব ব্যাপক ভোট নিয়ে তিনি তার এলাকায় জিতলেন। সেই দিনটির অবস্থা কি? সেই দিনটা শুধু কেবল আমার ছেলে কাঞ্চন, সে তো সিলেট থাকে, সে সর্বক্ষণে ইয়ে করে রাখছে, এই মোবাইল বোধ খোলাই রাখছে, সেই কল মানে 2 মিনিট 1 মিনিট পর 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 আমাদেরকে জানাইতেছে নাকি। আর আমাকে যখন নাকি এক জায়গায় আইসা একটু বলছিল যে তখন আসলে ভোটটা আপনার হয় নাই, ক্লিয়ার গণা হয় নাই, যেমন আপনি কিনা বিজেপি আর সিপিএম, বিজেপি কোনো কোনো সময় দেখা প্রথম দিয়ে কখনো পিছিয়ে আছে, এরকম যখন হয় তখন আমার থেকে একটু খারাপ লাগতো। কিন্তু দেখা গেছে কি, আমরা আপনাদের বাড়ির ছবি দেখাচ্ছি, ঠিক আছে, তখন করছে একটু খারাপ লাগতো আর কি। কিন্তু কোন এক সময় যখন করলো যে বাবু তুমি এটা দেখো, চেনাই একটু পরিচয় করাই, উনি হলো আমার বড় ভাইয়ের বউ। আচ্ছা, উনি হলে আমার ছোট ভাইয়ের বউ, ওই তো কাকিমা। হ্যাঁ ঠিক। আর পেছনে যারা আছে এনারা কারা? এটা হলো আমার ভাতিজা, মানে তার ভাই হবে আর কি। আচ্ছা, ভাতিজা। এটাই আপনাদের বাড়ি? এই বাড়িতেই মানে বিপ্লব দেব যান যখন বাংলাদেশ যান? এনারা কারা এই যে পেছনে? এই যে এটা হলো আমার ছোট ভাই। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলেন একটু বলুন। তখন যখন 11:30টার দিকে মানে বললো 40-এর উপর উঠে গেছে, তখন আমার জন্য মনটা অনেক বড় হয়ে গেল। সে আমাকে বলছিল যেন ওই ইলেকশনের পরের দিন, আমি তারা জিজ্ঞাসা করলাম কি করেছে, কয় আমরা তো বসে একটা চিন্তা ভাবনা করতেছি যে আমরা সবাই বসছি আগামী সংসদটা কিভাবে করবো। আমি বলি শুন, মমতা ব্যানার্জি এই ইলেকশনের মানে এইবারটা পাশ করার আগে দিয়া ইলেকশনের পরের দিনেই সে সংসদ করে লেছে, কিন্তু দেখা গেছে কি ভোট গণনার পরে দিয়া সে ফেল। এই কথাটা কিন্তু আমার স্মরণে আছে, তুই একটু চিন্তা ভাবনা করে কাজ করিস, মনে রাখিস। তখন আর কাকু তুমি এটা চিন্তা, আমি 31টা ভোট যদি পাই, 31টা সেন্টার যদি পাই, সেন্টার পাই, আসন যদি পাই, তাহলে কিন্তু আমি তোমার করতে পারবো। কমপক্ষে তো 31 পাবো, কমপক্ষে তো 31 পাবো নাকি।
একটা সময় জেনে গেছেন যে ব্যাপক হারে ভোট নিয়ে তিনি জয়লাভ করেছেন, বিজেপি ক্ষমতায় এলো। বিপ্লব দেবের সঙ্গে কথা কি হয়েছিল বা আপনাদের টেলিফোনে কি কথা হয়েছিল তখন, যখন জেনে গেছেন নিশ্চিতভাবে যে তিনি জিতে গেছেন এবং তার দল জিতে গেছে, তখন কি কথা হয়েছিল? তখন কিন্তু আবার ওই দিন কিন্তু আমি তাকে ধরতেই পারিনি। তার যে পিএস আছে না, এই পিএস এ বুঝে আঙ্কেল আপনি একটু ধৈর্য ধরুন, কারণ ইয়ে তো দাদা তো পাস করছে, উনি খুব ব্যস্ত আছে, উনি টেলিফোন ধরার মতন কোনো অবস্থান না, তবে আপনার কথাটা আমি ওনাকে জানিয়ে দিতেছি। আপনি নিজে মিষ্টি কিনে পুরো গ্রামের লোকজনকে ডেকে খাইয়েছেন, আমরা PV24 এ এক্সক্লুসিভ ভাবে সেই আপনার জ্যাঠাতো ভাই মেম্বার। এই যে আপনি মিষ্টি টিষ্টি কিনলেন, গ্রামবাসীকে ডাকছেন, খাওয়াচ্ছেন, এই ব্যাপারটা কি, মানে এটা কেন হঠাৎ আয়োজন করে ফেললেন সেদিনই? এটা কি সবটাই আবেগ থেকে, না তাদেরকে জানানো যে ত্রিপুরাতে আমরা কিন্তু আছি? না, এটা হলো আবেগ, সত্যিকার কথা আর কি আবেগ। এবং আমার ভাতিজা এমন একটা পজিশন, একটা রাজ্যের সর্বোচ্চ স্থানে পৌঁছছে, এটা আমার জন্য গৌরব না? ঠিক। আপনি যাকে বলছেন বিপ্লব দেবের মা, তিনি আপনার কাছে মায়ের মতন, মানে মাতৃস্থানীয়। তার সঙ্গে আজকে কি কথা হলো আজ শপথ গ্রহণের দিন? তার আবেগ, কেমন দেখলেন? তার আবেগগুলি বলছে, সেও যখন আমরা ওইখান থেকে আসার পরে দুইজনে, আপনারা খেয়াল করছেন যে আমরা দুজনে একই খাটে বসে আলাপ করতেছি, ওই ছোটকালে তার মানে কথাগুলি, তার স্মৃতিগুলি সেও বলছে, আমিও বলছি, ধরুন নাকি এই আমরা দুজনের মধ্যে মানে কথোপকথন হইতেছে আর কি। কোন এক সময় দুজনে হাসি, আবার কোন এক সময় দুজনে কাঁদি। কেন কাঁদেন? কান্নার কারণ? কান্নাটা হয়েছে মানে সুখের কান্না, সত্যিকার। আজকে শুধু করে একটা জায়গায় আমাদের শূন্যস্থান, যেটা নাকি আমার ভাইটা নাই। আজকে যদি ভাই থাকতো তাহলে আমাদের আর কোনো মানে শূন্যস্থান থাকতো না। বাবা দেখে যেতে পারলো, বাবা দেখে থাকতো, কারণ নিজে দুইবার ইলেকশন করছে, সেই ইয়া করতে মানে নিজেও তো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সফল হতে পারেন না। আজকে ছেলে কোথায় গিয়ে পৌঁছলো, এটাই। আপনার এমন কোন মুহূর্ত বিপ্লব দেবের সঙ্গে আপনার মনে পড়ে বা আপনার জীবনে মনে পড়ে যেগুলো সাধারণ না, একটু অন্যরকম, একটু আলাদা, একটু ব্যতিক্রম? আসলে তো আমরা তো সবসময় তার কাছে থাকতাম না, কেন হয়তো সে বেড়াতে যাইত অথবা আমি আসতাম, হ্যাঁ। কিন্তু এই সময়ের মধ্যে আমার কাছে এমন ব্যতিক্রমে আসলে কিছু করে নাই। আচ্ছা। কারণ আমি তো তাকে খুব স্নেহ করতাম, খুবই স্নেহ করতাম। আপনি যে বলছিলেন আমাকে স্টুডিওতে আসার আগে যে ওর নানা ধরনের কিছু অভিজ্ঞতা আমার সঙ্গে আছে, মানে নানা ধরনের কিছু ওর জীবনের ঘটনা আছে যেগুলো এখন আমি বুঝে উঠতে পারি না যে এগুলো কি অলৌকিক না ঠিক ঘটেছে না কেন ঘটেছে। হ্যাঁ, সে যেমন এমন ধরনের কথাগুলো বলতো, কেউ যদি তাকে একটু তিরস্কার করে কথা বলতো, সে মনে হয় যেন রাগ হয় না, হ্যাঁ। কিন্তু পরক্ষণে সে আমাকে, যখন আমি বলতাম তোর এই কথাটা বললো, হ্যাঁ তুই খারাপ লাগে নাই? কাকু খারাপ আমার ঠিকই লাগছে, কিন্তু আমি তাকে বুঝতে জানি যে আমার খারাপ লাগছে, আমি তাকে বুঝতে জানি। কারণ যদি কোনো এক সময় তার সাথে আমি ভালো হয়ে যাই, মিলে যাই, তখনকার সে বুঝবো যে আরে আমি তো মানে আমার প্রতি তো তার একটা রাগ আছে, আমি এই জিনিসটা তাকে বুঝতে দিই। একটা বিষয় আপনি অন্যভাবে নেবেন না, দোহাই আপনার, কিন্তু একটা বিষয় একটু সরাসরি জানতে চাই। মানে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কখনো কখনো অভিনয় করেন, আমরা বলি যে তারা কখনো কখনো মিডিয়ার সামনে দেখান বা মানুষ যাতে তাদেরকে প্রশংসা করে, পত্র পত্রিকায় ভালো করে লেখা হয়, এই জন্য তারা এরকম করেন, এরকম নানা ধরনের নিন্দুকেরা বিভিন্নভাবে বিষয়টি দেখেন। যে বিপ্লব দেবকে আজকেও আমরা দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পা ছুঁয়ে প্রণাম করছেন, তিনি প্রত্যেককে মঞ্চে উঠে, যারা তার বয়স্ক প্রত্যেককে তিনি পা ছুঁয়ে প্রণাম করছেন, তাদের আশীর্বাদ চাইছেন। তিনি 12 বার একটি শব্দ উচ্চারণ করছেন ভাষণ রাখতে গিয়ে, আশীর্বাদ শব্দটি, যে আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন। এবং একজন মুখ্যমন্ত্রী তিনি শপথ বাক্য নেয়ার পরে তার বক্তৃতায় বলছেন, আমি যদি ভুল করি আমাকে ভাইয়ের মতো, দাদার মতো, আপনাদের বন্ধুর মতো ক্ষমা করে দেবেন, প্রয়োজনে কান মুলে দেবেন। এই যে বিনয়ী মানুষটি, অন্তত আমরা দেখলাম কাছ থেকে, পরিবারেও কি তিনি তাই, নাকি পরিবারের ঠিক উল্টোটা? না, ঠিক পরিবারের মধ্যে সে এরকম, তার কোনো বিকল্প নাই। কেউ কিছু বললে, আমি বললাম তো আপনাকে এক কথাই, তার মা বলো, বাবা বলো, আমি বলি, কেউ কিছু বললে সে নীরবে শুনতো, এবং তার চেহারাতে এটা বোঝা যেত না যে সে রাগ করছে। কিন্তু যেমন আমি একদিন ভাই কথাটা বললো, আমি বলি তোর তো এই কথাটা বললো, তোর তো খারাপ লাগে নাই? তিনি বাড়িতে, মানে বাড়ি থেকে বেরোলে এখনো নাকি প্রত্যেকদিন মাকে প্রণাম করে বেরোন? হ্যাঁ, যথেষ্ট শ্রদ্ধা আছে। আপনি তার কাছে, পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। আপনি তার কাছে, মানে ভাতিজার কাছে কাকা কি চাইছেন এখন? মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে প্রাণধন দেব কাকা হিসেবে কি চান? আমি চাই সে যে পদে
প্রতিষ্ঠিত হয়েছে, এই পদটা যেন সে জনগণ তাকে যেই উৎফুল্ল মন নিয়ে যে তাকে ভোট দিচ্ছে, তার দলকে সাপোর্ট করছে, সে যেন পাবলিকের জনসাধারণ সেবা করতে পারে। আমি এইটি তার কাছে প্রার্থী, এইটি চাই। একটু দেখি টেলিফোনে বোধহয় বন্ধু আছেন সঙ্গে, কে আছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না কথা। আচ্ছা, আরেকটু আলাপে আসি। আমাদের অনুষ্ঠানের শেষ দিকে এসে আমরা তারপরে বিপ্লব দেবের মা, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলেছিলাম, মীনা দেবী। তিনি দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা সেই সাক্ষাৎকার দেখাবো আপনার সঙ্গে কথা বলার পরেই। আমি শুধু জানতে চাই, একেবারে ব্যক্তিগত স্তরে আপনি যদি একটি শব্দ দিয়ে বিপ্লব দেবকে ব্যাখ্যা করতে চান, কি হবে সেটা? তার জীবন দেখে, তাকে ছোটবেলা থেকে দেখে, তাকে যেরকম কাছ থেকে দেখেছেন, সবটা মিলিয়ে আজকে তিনি যা, সবকিছু মিলিয়ে একটা শব্দে যদি বিপ্লব দেবকে পারিবারিক একটি সম্পর্কে থেকে, রক্তের একটি সম্পর্ক থেকে তাকে ব্যাখ্যা করেন, কোন শব্দটা দিয়ে ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করে আমাদের বংশের সে একটা আলো জ্বালে দিয়েছে। না, এটা তো তার সম্পর্কে ব্যাখ্যা। আমি বলছি তার ব্যক্তিত্বের যদি ব্যাখ্যা করেন, ধরুন তিনি বিনয়ী, তিনি রাগী, বা তিনি সহজ সরল, বা তিনি দরদি, এরকম একটা শব্দ দিয়ে যদি ব্যক্তি বিপ্লব দেবকে আপনি ব্যাখ্যা করেন কাকা হিসেবে, কোন শব্দটা হবে? আমি এটি করে, সে একজন বিনয়ী লোক। বিনয়ী লোক। আর ভাল লাগে না বিপ্লব দেবের মধ্যে কোন জিনিসটা? কাকা হিসেবে ভাল লাগে না কোন জিনিসটা বিপ্লব দেবের মধ্যে? আমার ভালো লাগে না কোনটা? বিপ্লব দেবের না, এমন কোন নাই যে তাকে আমার ভালো লাগে না। সবকিছুতে আমাকে তাকে ভালো লাগে। ঠিক। রাজ্যবাসীর জন্য কিছু বলবেন বিপ্লব দেবের কাকা হিসেবে? হ্যাঁ, কাকা হিসেবে আমি বলবো যে রাজ্যবাসী তাকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে এই 2 বছরের রাজনীতিতে তাকে, মানে ত্রিপুরা এসেছে 2 বছর রাজনীতি করে যে জনগণের যে সান্নিধ্য পেয়েছে, যেন এটা যেন সে জনগণের এই মন মানসিকতা, মানে মনের আশা সে পূর্ণ করে, এটাই তার কাছে আমার চাওয়া। আমি তার কাকা হিসেবে তার কাছে এইটাই চাইব। দারুণ, ভীষণ ভালো থাকবেন আপনারা, এবং আমাদের সকলের তরফ থেকে আপনাদের গোটা পরিবারকে আরেকবার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আরেকটু কথা বলবো, যেহেতু আমাদের পরিবারে আমাদের কোনো ধন সম্পদের চাহিদা নাই, এই একটা কারণ, আমরা প্রত্যেকেই শিক্ষিত। আমরা জানি শিক্ষিত লোকের কোনোদিন ভাতের অভাব হয় না, তাহলে কেন আমরা বিপদগামী হব? আমরা অনেক টাকা পছন্দ করি না, আমরা চাই কোন রকম, মানে অর্থাৎ খাইয়ে বাচ্চা যাবো, সোজা বাংলা কথা যে কথাটা বলে, আমরা অনেক টাকার মালিক হতে চাই। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা। শুভ্র রাত্রির আজকের এই আয়োজনটা এখানে শেষ হচ্ছে না, বরং